নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার রাজস্থান রোড ট্রিপ সিরিজ। এই সিরিজে আমরা রাজস্থানের ঐতিহ্য, ঐতিহাসিক সংস্কৃতি এক্সপ্লোর করে চলেছি। এখন আমরা পিঙ্ক সিটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আগের ভিডিওতে জয়পুর সিটি ট্যুর দেখতে পাবেন, ভিডিও লিঙ্ক আই বাটন বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। চলেছি জয়পুরের হিডেন জেমসগুলো এক্সপ্লোর করতে। রাজস্থানের রাজধানী শহর জয়পুর, যে রোড দিয়ে চলেছি এটি আমের রোড। দুপাশে জয়পুরের গুরুত্বপূর্ণ বিল্ডিং দেখতে পাচ্ছি, লিলিপুল হেরিটেজ হোটেল, জয়পুর কটেজ ইন্ডাস্ট্রিজ, রিজার্ভ পুলিশ লাইন। এরপরেই রাস্তার ডান দিকের দৃশ্য দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। সামনেই জলমহল। মানসাগর হ্রদের মাঝখানে একটি প্রাসাদ। প্রাসাদটি 1699 সালে নির্মাণ হয়, মানে 325 বছরের পুরনো এই স্থাপত্য। হ্রদটি নাহারগড় পাহাড় দিয়ে ঘেরা। বেলে পাথরের ইউনিক একটি কনসেপ্ট। রাজস্থানের হ্রদের মাঝখানে প্রাসাদ নির্মাণে রাজারা বেশ ইন্টারেস্টেড ছিলেন, তার নিদর্শন পরপর দেখে যাচ্ছি। গরমের দেশ, তাই প্রাইভেট প্রপার্টিটি জনসাধারণের জন্য আজও বন্ধ। তবে সরকারের তরফ থেকে খুব শীঘ্রই প্রাসাদটি সংস্কার করে জনসাধারণের জন্য খোলার চেষ্টা করা হচ্ছে বলে জানতে পারলাম। জনসাধারণের জন্য বন্ধ, তাতে আমার আক্ষেপ নেই। এই অসাধারণ পাখিদের অভয়ারণ্য হয়ে উঠেছে, বেশ লাগছে। পাখিগুলোর নাম জানেন কেউ? জানলে কমেন্ট বক্সে আপনাদের কমেন্টের আশায় থাকলাম। রাজপ্রাসাদ, জয়পুরের বাজার, টেক্সটাইল, আর্ট, সংস্কৃতি এবং ঐতিহাসিক দুর্গের জন্য এই শহর আকর্ষণীয়। এরপর এখান থেকে আরও 7 কিলোমিটার এগিয়ে আমরা ঢুকে পড়ছি নাহারগড়ে। এখানেই আমাদের অ্যানাদার হিডেন জেম আমের ফোর্ট। নাহারগড়ের ইতিহাস চিত্তরগড়ের মতো প্রাচীন। চিত্তরগড়ের ভিডিও আপনারা ডেসক্রিপশন বা আই বাটন থেকে পেয়ে যাবেন। এই সময় পাহাড়গুলো কেটেছিল কি করে? আজকের তারিখে তো এত মেশিন আছে, কতদিন লাগতো? চিত্তরগড়ের সমসাময়িক বা তারও আগে আমের অঞ্চলে মিন বংশের রাজত্ব ছিল, যা মৎস্য সাম্রাজ্য নামে পরিচিত। এখানটা আসবো আমরা সাউন্ড অ্যান্ড লাইট শো দেখতে। আমরা প্রথম যাব আরজি প্যালেস হোটেলে। সেখানে আগের দিন রাতে রানী মহলে বসে এনকোয়ারি করেছি। হোটেল দেখে কনফার্ম করে ফিরে আসবো আমের ফোর্টে। হোটেল নিয়ে আরো একটি গল্প আছে, সেটি পরে আসছি। ফোর্টটি পাহাড়ের উচ্চতম শীর্ষে অবস্থিত। পাদদেশ মৌঠা লেক দিয়ে সুরক্ষিত। স্থানীয় মানুষ বলছে লেকে রাজারা কুমির ছেড়ে রাখতেন। আজ থেকে 1000 বছর আগে 1100 শতকে, অর্থাৎ 1016 থেকে 1700 নাগাদ, সূর্যবংশ রাজা দুল্হা রায়ের পুত্র কাকিল দেও মিনদের পরাজিত করে এখানে রাজধানী স্থাপন করেন। এরপর এই নাহারগড়ে ঘটে যায় অনেক ইতিহাস, যার ডিটেল একটি অসামান্য লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে জানতে পারি। দুটো শো চলে, ইংলিশ এবং হিন্দি। ঘণ্টাখানেকের শো। অসাধারণ শোটির স্ক্রিপ্ট রাইটার গুলজার, মেইন ভয়েস অমিতাভ বচ্চনের এবং আরও নামী আর্টিস্টদের। আমরা রয়েছি আমের ফোর্টের সামনেই। এখানেও অনেক হোটেল রয়েছে, স্বভাবতই অহেতুক কস্টলি। আমরা 1 কিলোমিটার এগিয়ে পূর্ব নির্ধারিত হোটেলে পৌঁছে হোটেলের পরিচ্ছন্ন ও অবস্থান দেখে মত বদল করি। গাড়ি রাখার জায়গা নেই, সরু গলি দিয়ে ঢুকে হোটেল। এখন বিকেল 4টে, শীতের বেলা, 1 ঘন্টাতেই সন্ধে হয়ে যাবে। অচেনা জায়গা, শহর থেকে দূরে রয়েছি, তো হয় নতুন হোটেল ঘন্টাখানেকের মধ্যে খুঁজতে হবে, নয়তো ইভিনিং শো দেখে শহরে ফিরতে হবে। একটু চিন্তা হলো 8 PM এর পর ওই পাহাড়ি রাস্তায় ফেরাটা ঠিক হবে কিনা, দেখা যাক। ফিরে এলাম আমের ফোর্টের সামনে। একটু কনফিউজড হয়ে ঘোরাঘুরি করে ফোর্টের সামনে একটি রুফটপ ক্যাফের সামনে স্থানীয় গাইডদের হুলস্থুলিতে জানতে পারলাম পাহাড়ের উপরে আমের ফোর্ট প্যালেসে যাওয়ার 2টো রাস্তা। এক পায়ে হেঁটে, খুবই স্বল্প মূল্যের এন্ট্রি ফিস 50 টাকা। সম্ভবত এই এন্ট্রি ফি আমরা গতকালই কম্পোজিট টিকিটে দিয়েছি। আরেকটি হলো এদের জিপ ভাড়া করে দূরধার পাহাড়ে চড়ে যাও। আমরা 300 টাকা মূল্যে জিপ ভাড়া করে দ্রুত প্যালেসে পৌঁছানোর সিদ্ধান্ত নিলাম, কারণ 5:30টায় এন্ট্রি বন্ধ। কেননা দুর্গটি ঘন জঙ্গলে ঘেরা এবং জঙ্গলে বন্য প্রাণী রয়েছে বলে স্থানীয়দের বক্তব্য।
সম্ভবত আমরা সুরজ পোল দিয়ে ভেতরে এসে এখন রয়েছি প্রথম প্রধান উঠোন বা কোর্টইয়ার্ডে। রাজা রাজরাদের ব্যাপার বিরাট এই দুর্গ ও প্রাসাদের বিস্তার। 6টি পৃথক এবং প্রধান বিভাগ রয়েছে দুর্গের। প্রত্যেকটি নামও ইন্টারেস্টিং। আমার মনে হয় রাজস্থানের যে কোনো একটি প্যালেস ও দুর্গ নিয়ে স্টাডি করলে বাকিগুলো বুঝতে অসুবিধা হয় না। প্রাসাদের কোন পার্টির কি নাম বা কেন বা কোন অংশ হতে পারে। এখন যেখানে রয়েছি সেই অংশে সৈন্যদের জমায়েত, প্যারেড এইসব হতো। আমরা সম্ভবত চলেছি প্রাসাদের দ্বিতীয় ভাগে। সিঁড়িতে ওঠার মুখে ডান দিকে একটি মন্দির লক্ষ্য করলাম, শিলাদেবীর মন্দির, রাজপুত মহারাজাদের নাট মন্দির সম্ভবত। জলেব চক দিয়ে আমরা চলে এসেছি দিওয়ানে আম অংশে, দুর্গের দ্বিতীয় অংশ। লক্ষণীয়, দুর্গে হিন্দু ও মুঘল আর্কিটেক্ট মিক্স হচ্ছে, কারণ প্রাসাদ মুঘলদের দখলেও ছিল। হয়তো সবাই জানেন দিওয়ানে আম মানে সম্রাটের প্রাসাদে সাধারণের জনসভা, যেখানে বসে রাজা গ্রামের জনসাধারণের বিচার বা সুখ দুঃখ শোনেন। ফোর্টের ভেতর অডিও গাইডের অপশনও রয়েছে, খেয়াল করলাম। এত বড় প্যালেস এবং তার কোনা কোনা জানা ও মনে রাখা একটা বড় টাস্ক। আমরা সিনেমার সেট দেখার মতো অবাক হয়ে শুধু দেখেই গেলাম। জয় মহারাজাদের জয়। গণেশপুল দিয়ে ঢুকে আমরা চলে এসেছি তৃতীয় প্রাঙ্গণ বা কোর্টইয়ার্ডে। এটি রাজ পরিবার ও রাজ পরিচারকদের ব্যক্তিগত পরিধি। সামনেই দিওয়ানে খাস, অর্থাৎ রাজার ব্যক্তিগত পরিষদদের জন্য যেখানে সভা বসে। বাঁদিকে জয় মন্দির, জয় মন্দিরের উপরে যশ মন্দির। উদ্যানের পরিকল্পনায় মুঘল ছাপ। রাজ পরিবারের পার্সোনাল কোর্টইয়ার্ড, সুতরাং কারুকাজও আরো রাজকীয়। সাজসজ্জা সেই আমলে চোখ ধাঁধানো ছিল, সে সন্দেহাতীত। জয় মন্দির 1600 শতকের রাজা মান সিং এর নির্মিত এই মহল অংশটি শীষমহল নামেও পরিচিত। ওয়ালে কাচের প্যানেল ও সিলিং এ বহু আয়না দিয়ে চোখ ধাঁধানো ডেকোরেশন। সেই আমলে প্রদীপ, তেলের আলো বা মোমের আলোয় যাতে ঝকমক করে ওঠে সেইভাবে মিররগুলি কনভেক্স শেপে বসানো, আবার সেগুলি রং বেরঙেরও। স্বাধীন ভারতে 2013 সাল পর্যন্ত একটা দীর্ঘ সময় আমের প্যালেস বা অম্বর প্যালেস অসংরক্ষিত পড়েছিল। সুতরাং শীষমহল সহ অন্যান্য মহল তার গরিমা চাকচিক্য হারিয়েছে অনেকটাই। এখান থেকে বেরিয়ে রাজার শৌচালয়, এই আলয় সেই কক্ষ পেরিয়ে চলে এসেছি প্রাসাদের প্রাচীনতম নির্মাণ মান সিং এর প্রাসাদে। এত ঘর যে এ এক ভুল ভুলাইয়া। উপরে উপরে ভর্তি পুরো রুম। এই অংশটি নাকি 25 বছর ধরে তৈরি হয়েছিল। আজ কোথায় সেই জৌলুস, কোথায় সেই রাজত্ব? জানা যায় 2005 সাল পর্যন্ত প্রায় এই রাজ পরিবারের 87টি হাতি দুর্গের মাঠে বাস করত, কিন্তু অপুষ্টি, পাচার বা ওই জাতীয় আরও নানান কারণে হাতিগুলিকে কেন্দ্রীয় চিড়িয়াখানা ও পেটা অর্গানাইজেশন মিলিতভাবে বিষয়টিতে হস্তক্ষেপ করেন। এটি রাজা মান সিং এর ব্যক্তিগত অংশ বলা যেতে পারে। রাজা মান সিং এর 12 জন রানী ছিলেন। প্যাভিলিয়ন বা ছত্রী অংশটি গোপনীয়তার জন্য পর্দার আড়াল থাকত। রাজা মহারানীদের সঙ্গে এখানে সময় কাটাতেন। জানানা মহলে 12 রানীর জন্য 12টি কক্ষ রয়েছে। রাজার কক্ষের সঙ্গে রানীদের 12টি কক্ষ একটি সিঁড়ি দিয়ে সংযুক্ত ছিল। রাজার কক্ষ রানীদের 3টি কক্ষের সমান। এরপর আমরা ফিরে আসি প্রাসাদের দ্বিতীয় কোর্টইয়ার্ড জলেব চকে। আমরা প্রাসাদ ঘুরতে 1 ঘন্টা 10-15 মিনিট নিয়েছি। এই অংশে একটি ছোট রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট রয়েছে।
এই অংশেই শিলাদেবীর মন্দিরটিও সিঁড়ির ডান পাশেই দেখা যাবে। শিলাদেবী কারণ এটি এক খণ্ড একটি পাথর। 1604 সালে রাজা মান সিং বাংলার যশোরের রাজাকে যুদ্ধে পরাজিত করে এই শিলাখণ্ড নিয়ে আসেন মাতা কালীর রূপে। মনে আছে আমাদের হোটেল বুক হয়নি এখনো। ফোর্টে দাঁড়িয়েই গুগল করে হোটেল খুঁজে ম্যাপ খুলে চলে আসি আম্বের ভিউ হোটেল। 1500 টাকায় বুক করে আবার ফিরে আসি আম্বের ফোর্ট কার পার্কিংয়ে। টিকিট কালেক্ট করে বসে যাই अमेजिंग लाइट एंड साउंड शोते। मान सिंह के जमाने में कलाओं का अद्भुत मिलन हुआ और ये भी हुआ कि रानियों के बैठने का भी प्रबंध किया गया और उनके पर्दे के लिए জালিয়ান लगवा दी गई। সন্ধ্যে 7:30 হিন্দি শোটাতে বসেছি আমরা। 8:30 শো কমপ্লিট হলে আমরা আম্বার ফোর্ট ভিউ হোটেলে ফিরে ডিনার করি। রাতে আর হোটেল দেখালাম না, কাল সকালে হোটেলে শুট করব। তারপর হোটেল আমরা চেক আউট করে নাহারগড়ের অন্যান্য ফোর্ট দেখে এগিয়ে যাব বিকানেরের দিকে। সুতরাং সঙ্গে থাকুন কালকের ভিডিও দেখতে। ভালো থাকুন, ভালো রাখুন।